বিসমিল্লাহির রহমানির রহিম। পূরণ করম আল্লাহ তাআলার নামে শুরু করলাম আজকের ক্লাস। আজকে আমাদের টপিক হলো ডায়াবেটিক মেলাইটাস। ডায়াবেটিক মেলাইটাসের সবাই আমরা নাম জানি যে মূত্রপ্রদাহ অনেকে বলে থাকে। আসলে ডায়াবেটিক্স মেলাইটাসটা হয় সাধারণত প্যানক্রিয়াটিক ডিফিসিয়েন্সির কারণে, প্যানক্রিয়াটিক ডিজিজের কারণে, অথবা প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্টের কারণে, যেটা বলা হয় প্যানক্রিয়াসের কোনো অ্যাবনর্মালিটির কারণে, অথবা জেনেটিক অথবা গ্যাস্ট্রেশনাল কারণে, অনেক কারণেও হতে পারে। তো ডায়াবেটিক মেলাইটাসটা বাংলাদেশ না সারা বিশ্বেই খুব মানুষ প্রায় বলা চলে যে 60% মানুষ আক্রান্ত। তো এভারেজে দেখা গেছে যে আমাদের যে ডায়াবেটিক মেলাইটাস পেশেন্টগুলো, অধিকাংশ পেশেন্টই আপনার কি হয়, বিভিন্ন রকম ডিজিজ হয়। ডায়াবেটিক্স হলো যে সব রোগের দাতা বা ইন্ধন দাতা যাকে বলা হয়। ডায়াবেটিক্স হলে দেখা যায় যে ডায়াবেটিক মেলাইটাস হলে দেখা যায় যে অন্যান্য রোগগুলো তার না থাকলেও তার ডেভেলপ করে। তো আমরা পড়বো আজকে ডেফিনিশন অফ ডায়াবেটিক মেলাইটাস। ডায়াবেটিক মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার। এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার বা হরমোন জাতীয় ডিসঅর্ডার, ক্যারেক্টারিস্টিক বাই হাইপারগ্লাইসিমিয়া। তার বৈশিষ্ট্য থাকবে হাইপারগ্লাইসিমিয়া। গ্লাইসিমিয়া ও শব্দের অর্থ চিনির পরিমাণ বেড়ে যাবে, হাইপার মানে বেশি, চিনির পরিমাণটা বেড়ে যাবে, উইথ অর উইদাউট গ্লাইসুরিয়া। যেখানে কি থাকবে আপনার ওখানে অনেক সময় দেখা যাচ্ছে সে আপনার চিনির অভাবটা থাকবে। আবার ডিউ টু অ্যাবসোলিউট রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন, যেখানে কি আপনার ইনসুলিনের পরিমাণটা কম থাকবে। তাহলে আমরা যদি সহজ কথায় বলি, ডায়াবেটিক মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক বাই হাইপারগ্লাইসিমিয়া উইথ অর উইদাউট গ্লাইসুরিয়া ডিউ টু অ্যাবসোলিউট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। যখন শরীরে আপনার কি অ্যাবসোলিউট অথবা পারপার্শ্বিক সত্যি অথবা কোনো সম্পর্কিত ইনসুলিনের ঘাটতি দেখা দিবে, সেখানে যার বৈশিষ্ট্য থাকবে হাইপারগ্লাইসিমিয়া অথবা গ্লাইসুরিয়া উইথ অর উইদাউট গ্লাইসুরিয়া, তাকে আমরা কি বলবো, ডায়াবেটিক মেলাইটাস। ডায়াবেটিক মেলাইটাসের সংজ্ঞাটা আমরা ক্লাসেই মুখস্থ করব। ডায়াবেটিক মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক বাই হাইপারগ্লাইসিমিয়া উইথ অর উইদাউট গ্লাইসুরিয়া ডিউ টু অ্যাবসোলিউট। কারণ হলো কি কারণে হয়, অ্যাবসোলিউট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। ইনসুলিনের অভাব হলে তখন কি আমরা বলবো তাকে ডায়াবেটিক মেলাইটাস। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব, টাইপস অফ ডায়াবেটিক মেলাইটাস। আমরা টাইপস এন্ড ক্লাসিফিকেশন কজ অনুসারে শিখব। টাইপস সাধারণত আমরা বলে থাকি 3 ধরনের হয়। একটা হলো টাইপ 1, যেটাকে বলতেছে কি আপনার একটা বলতেছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস, একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস। তাহলে কি আমরা বলতেছি টাইপ 1। তারপরে আবার একটা আছে হলো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক মেলাইটাস। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়বো ইনসুলিন ডিপেন্ডেন্ট, তারপর বলতেছি কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর একটা হলো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিক মেলাইটাস টাইপ 1। যেটাকে বলে ডায়াবেটিক is caused by immune system destroying the cell or pancreas and that make insulin। তাহলে কি হচ্ছে প্যানক্রিয়াটিকের যদি সেল আপনার ডিস্ট্রয় হয় সেক্ষেত্রে হতে পারে। দিস কজ যেটা বলতেছিলাম যে টাইপ 1 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস, এটাকে বলবো কি, এটাকে সাধারণত হয় প্যানক্রিয়াটিক সেল যদি ডিস্ট্রয়, প্যানক্রিয়াটিক সেল যদি কোনো কারণে কোনো প্যানক্রিয়াটাইটিস কারণে যদি হয়, বা কোনো ধরনের প্যানক্রিয়াসের ট্রমা অথবা যে কোনো কারণে ইমিউনো সিস্টেম ব্রেকডাউন সেটার কারণেও যদি হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। দিস কজ ডায়াবেটিক্স বাই লিভিং দ্য বডি উইদাউট এনাফ ইনসুলিন টু দ্য ফাংশন নর্মালি। প্রথম কাজ হলো যে ডায়াবেটিক মেলাইটাসের লিভিং প্রচুর ত্যাগ করে বাই দ্য বডি উইদাউট এনাফ ইনসুলিন এন্ড ফাংশন নর্মালি, যে পর্যাপ্ত পরিমাণে আপনার ইনসুলিন সাপ্লাই না দেওয়ার কারণে। দিস কোল অটোইমিউন রিঅ্যাকশন, এটাকে বলা অটোইমিউন রিঅ্যাকশন। অটোইমিউন কজ বিকজ দ্য বডি ইজ অ্যাটাকিং দ্য ইটসেলফ। তাহলে এটা কি করে, আপনার অটোইমিউন কজগুলো কি করে, শরীরে অ্যাটাক করে এবং সেটা যত সম্ভব দ্রুত আবার শরীরে ছড়ায় পড়ে। দেয়ার ইজ নো স্পেসিফিক ডায়াবেটিক কজ বাট ইজ দ্য ফলোয়িং ট্রিগার্স, চিহ্ন দে মে বি ইনভলভড, যেমন ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কেমিক্যাল অ্যান্ড টক্সিন উইথ ফুড, আনআইডেন্টিফাইড component of causing the autoimmune reaction underlining the genetic disposition may also be type 1 diabetic cause। এই কারণে তার এক ধরনের টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস হতে পারে। তাহলে আমরা জানলাম যে ইনসুলিন টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাসটা কি কারণে হয়। প্রধানত যদি বলবেন যে অটোনমিক সিস্টেম ব্রেকডাউন দ্য কজ অফ কি
কি বলতেছে, ডিস্ট্রয়িং দ্য সেল অফ দ্য প্যানক্রিয়াস সেল যদি ডিস্ট্রাকশন হয় সেটা কারণে হতে পারে। তারপরে তাছাড়া আরো অন্যান্য কারণ আছে, যেমন ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, কেমিক্যাল টক্সিন ইনফেকশন, আনআইডেন্টিফাইড কম্পোনেন্ট কজিং অটোইমিউন রিঅ্যাকশন, এইসব কারণে হতে পারে। আমরা পরবর্তী স্টেপে পড়ব যে টাইপ 2। টাইপ 2টা হলো এটা হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট আর হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট নন ইনসুলিন ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট না। টাইপ 2 ডায়াবেটিক কজ আর ইউজুয়ালি মাল্টিফ্যাকশনাল আর মোর দ্যান ওয়ান ডায়াবেটিক কজ ইনভলভ দ্য অফটেন দ্য মোস্ট অফ দ্য ওভারহেলিমিং ফ্যাক্টর ইজ এ ফ্যামিলি হিস্টোরি অফ টাইপ 2 ডায়াবেটিস। মানে এক কথায় হলো যে যাদের পরিবারে আছে তার পরিবারগত কারণে, ঠিক আছে, আমার আছে, আমার মা বাবার আছে, আমার ভাই বোনের আছে, আমার কি হতে আমার ছেলে মেয়ের হতে পারে। দিস ইজ দ্য মোস্ট লাইকলি টাইপ 2 ডায়াবেটিক্স কজ দেয়ার আর ভ্যারাইটি রিস্ক ফ্যাক্টর অফ 2 টাইপস। দেখেন এখানে বলতেছে ওবেসিটি, তাছাড়াও আরো অন্য কারণ আছে, যেমন ওবেসিটি, অতিরিক্ত ওজন, লিভিং দ্য সেডেন্টারি লাইফস্টাইল যদি কেউ করে, হ্যাঁ, তারপর ইনক্রিজিং এজ, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে ব্যাড ডায়েট, অতিরিক্ত ধরনের ফাস্টফুড, অনেক ধরনের খাবার খেলেন, মিষ্টি জাতীয় খাবার খেলেন, সেটা হতে পারে। তা আদার টাইপস অফ ডায়াবেটিক মেলাইটাস সেটা হলো গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস। গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস যে আমরা গেস্টেশন প্রেগন্যান্সির সময় দেখা যায় যে কি হয়, আপনার ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ করে, কিন্তু আবার পরবর্তীতে কি হয়, অনেক সময় এটা ভালো হয়ে যায়, আবার অনেক সময় থেকেও যায়। এই জন্য কে বলা হয়, মানে প্রেগন্যান্সির সময় যদি হয় তাকে আমরা গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস বলবো। দেখেন প্রেগন্যান্সির সময় কেন ওজন বেড়ে যায়, ঠিক আছে, সেটার কারণে তার হতে পারে। আদার কজ অফ ডায়াবেটিক মেলাইটাস যেমন প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়ারেক্টমি, হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস হলে করা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হয়, আপনার যে সেখানে কি হয়, প্রি ডায়াবেটিক্স টাইপ 2টা ইদার মানে ডায়াবেটিক্স এর হতে পারে, সেটার কারণে এখানে একটা হরমোন যেহেতু ওভার থেকে হরমোন সিক্রেশন, সেটার কারণে হতে পারে। কুশিং সিনড্রোম যে কি হয়, দা ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ কর্টিসল হরমোন হুইচ দ্য সিভিয়ার ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে কি হচ্ছে কি বলে, আপনার পর্যাপ্ত পরিমাণে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়ায় দেয়, আর ইনসুলিনের কাজ হলো এই গ্লুকোজটাকে কমায় কন্ট্রোল করে রাখা। তাহলে সেইটা যদি বের করে দেয় কর্টিসল, মানে কুশিং সিনড্রোম যদি ডিজিজ হয়, আমরা পড়বো কুশিং সিনড্রোম পরবর্তী স্টেপে, যদি বিয়ে হয় তাহলে কি প্রচুর পরিমাণে কি কর্টিসল হরমোন সিক্রেশন হয়, আর কর্টিসল হরমোনের কাজ হলো প্রচুর পরিমাণে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেওয়া, এটার কারণে অনেক সময় হতে পারে। তো আমরা একটু দ্রুত পড়তেছি, এখন আমরা পড়বো ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড অফ ডায়াবেটিক মেলাইটাস। তাহলে আমরা এর আগে পড়লাম ডিফিনিশন বলতে প্রথম থেকে আমরা দেখি কি কি পড়ছি। ডায়াবেটিক মেলাইটাস ইজ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক বাই hyperglycemia or with or without glyceria due to absolute or relative deficiency of insulin। শেষ ডায়াবেটিক মেলাইটাস। আমাদের টাইপস আছে কয়টা, 3টা। সাধারণত আমরা কয় ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা হলো সহজ কথা বলি টাইপ 1 ডায়াবেটিক মেলাইটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস, টাইপ 2 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস, তারপরে টাইপ 3 গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস। আমরা কজ পড়েছি কি কি কারণ হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট সাধারণত হয় আমাদের অটোইমিউন ডিজিজের ব্যাকগ্রাউন্ডের কারণে, যে কোনো ধরনের যদি প্যানক্রিয়াটিক সেল ডিস্ট্রয় হয় তাহলে আমরা কি বলবো, তাকে বলবো যে টাইপ 1 ডায়াবেটিক মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাসটা হলো যে যদি কারো বংশগতভাবে থাকে, ঠিক আছে, মা বাবা ভাই বোনের আছে, সেটার কারণে হতে পারে। তাছাড়া ওবেসিটি, ব্যাড হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল ইত্যাদির কারণে হতে পারে। তাই গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাসটা হলো যে আমরা যখন গেস্টেশনাল খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণ গেস্টেশনাল পিরিয়ডে আমাদের ওজন বেড়ে যায়, সে ওজন বেড়ে যায়, তারপর অন্য কারণে তার গেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ করে। তাছাড়া আরো কি কজ আছে, যেসব যেমন আপনার আছে কি, এক নম্বর বলতেছে যদি আপনার কুশিং সিনড্রোম হয়, সেটা তো প্যানক্রিয়াটাইটিস হয়, একটা হলো ওভারিয়ান, যদি সিস্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়, সেক্ষেত্রেও আপনার কি হতে পারে, ডায়াবেটিক মেলাইটাস হতে পারে। এগুলো হলো কজ, ঠিক আছে। এখন আমরা পড়ব হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিক মেলাইটাস। কি কি ফিচার থাকলে আপনি বলবেন তাকে ডায়াবেটিক মেলাইটাস সাসপেক্টেড করবেন। সিমটম, প্রথমে এসে হলে কি উপসর্গগুলো কি কি দেখা দিবে। এক নম্বর বলতেছি যে পলিউরিয়া, অ্যাসিম্পটোমেটিক, যে কোনো সময় যেটা দেখা হয় সিম্পটোমেটিক কেসের মধ্যে দেখেন পলিউরিয়া, অত্যন্ত কি হবে, অনেক বারবার সে ইউরিন পাস করবে, কিসে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সে ইউরিন পেশাব করবে। তারপর হচ্ছে ডিসফেজিয়া মানে হলো কি, আপনার অত্যন্ত কি হবে, পানি পিপাসা লাগবে, মুখ শুকায় আসবে, তৃষ্ণার্ত, এক্সেসিভ থার্স্ট। পলিফেজিয়া, এক্সেসিভ হাঙ্গার, মানে কি অত্যন্ত মানে একটু পর পর তার ক্ষুধা লাগবে, কারণ তার হলো কি ব্লাড গ্লুকোজ লেভেল কি যায় বেড়ে যাবে, কি হয়েছে, তারপর কি তাদের খেতে চাবে। ওয়েট লস, আস্তে আস্তে কি হবে, তার ওজন কমতে থাকবে, ফ্যাটিক অবসাদ হবে। পিউরাইটিস এন্ড
পিউরাইটিস ডেভেলপ করবে। ড্রাইনেস অফ দ্য মাউথ অ্যান্ড থ্রোট, হাত মুখ, ঠিক আছে, আপনার সব বিশেষ করে জিহ্বা, হ্যাঁ, জিহ্বা এবং মুখটা খুব শুকায় আসবে। তারপরে কি আছে, বারবার সে পানি খেতে চেষ্টা করবে, তৃষ্ণার্ত হবে, ঠিক আছে। তা আমরা এটা পড়েছি। প্রথমে হলো কি, যদি এই তিনটা অবশ্যই লিখবেন, এই 5টা কজ, প্রথমে যে 5টা সিমটম, ঠিক আছে, এটা যদি আপনি নাও লেখেন সমস্যা নাই, কিন্তু এই যে এটা বাদে আর সবগুলো আপনার অবশ্যই লিখতে হবে সিমটমের মধ্যে। পলিউরিয়া, পলিডিসপেজিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, ফ্যাটিক, ড্রাইনেস অফ মাউথ অ্যান্ড থ্রোট। এবার আসি, আমরা পড়ব পেশেন্ট কেম উইথ ফিচার অফ কমপ্লিকেশন। এটা হলো কি কি কমপ্লিকেশন নিয়ে আপনার কাছে আসবে। এটা সিমটম পড়লাম, কিন্তু এটা কি কি কমপ্লিকেশন নিয়ে আসবে দেখেন। একটা বলতেছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখে সমস্যা হবে, ভিজুয়াল বার্নিং, দেখবো চোখে ঝাপসা দেখবে, নেফ্রোপ্যাথি, অনেক সময় দেখা যায় কিডনি ডিজিজ নিয়ে আসবে। ফিচার অফ নিউরোপ্যাথি, নিউরো মানে নার্ভ জাতীয় যে জিনিসগুলো, পেন, নার্ভে পেন হবে, মাসেল পেন হবে, ওয়াস্টিং হবে, কামড়াবে। তারপর হচ্ছে কি, তারপর লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, প্যারেস্থেসিয়া, মানে কি আপনার পা দেখা যায় অ্যাঙ্কেল তুলতে পারবে না, আবার কিছু প্যারেস্থেসিয়া, হাত পা অবশ হয়ে যাবে, ঝিনঝিন করবে। আলসার উইথ এ ডিলে হিলিং, ঘা হলে সেটা শুকাতে দেরি লাগবে। তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন ধরনের শরীরে দেখবেন বলা হলো, সোরোসিস, সরি একজিমা, হ্যাঁ, তারপরে হলো ডার্মাটাইটিস, এই ধরনের জিনিসগুলো দেখা দিবে। ইউরিনারি ইনফেকশন হবে, ইউটিআই হবে। আনকনসিয়াসনেস ডিউ টু হাইপোগ্লাইসিমিয়া, কিটোএসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া মানে ও হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, তো স্ট্রোক থাকবে। তো এমআই অ্যান্ড পেরিফেরাল গ্যানগ্রিন, অনেক সময় দেখে যে পেরিফেরাল মাইক্রো ইনফেকশন হবে, পেরিফেরাল গ্যানগ্রিন, পায়ে যদি ঘা হয় সেটা শুকাতে চাবে না, পচে যাবে, নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে পচে যাবে। এখন দেখেন সাইন পড়বো আমরা, এখানে পড়ছিলাম সিমটম, এখন সাইন পড়বো। প্রথমেই এসে একটা কথা আছে যে হ্যান্ড, আমরা প্রথমে হাতে থেকে শুরু করব। হাতে কি কি সিমটম দেখা দেবে, একটা হলো ড্রুপটিনেস কনস্ট্রাকচার। ড্রুপটিনের কনস্ট্রাকচার আপনি চিত্র আপনাদের দেখাচ্ছি, দেখেন ড্রুপটিনেসটা হলো যে থিকনেস টিস্যু, হ্যাঁ, আর ড্রুপটিনের কন্ট্রাস্টের মধ্যে দেখেন এই যে আমাদের কি হয়ে যাবে, টিস্যুগুলা অত্যন্ত থিকনেস হয়ে সেটা কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। দেখেন নার্ভগুলা আছে থিকনেস টিস্যুর কারণে এই টেন্ডনগুলা আর রিফ্লেক্স করতে পারবে না, ঠিক আছে। এটা হলো ড্রুপটিনেস, হ্যাঁ, কন্ট্রাকচার। এখন তারপর হচ্ছে কার্পেল টার্নিং সিনড্রোম। কার্পেল টার্নিং সিনড্রোমটা এটা হলো আমার কার্পাল যে আমাদের বোন আছে সেখানে আমাদের অ্যাবনর্মালিটির কারণে আমাদের দেখেন এই যে, হ্যাঁ, এটা হচ্ছে কার্পাল, ঠিক আছে, কার্পাল টানেল সিনড্রোম। আমাদের কি কার্পাল যে আছে, হ্যাঁ, সেটার কারণে আপনার যেখানে সেই নার্ভগুলা কি হয়ে যায়, অনেক সময় কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, অনেক সময় তো তার অ্যাক্টিভিটি কমে যায়, সেই কারণে এটা একটা ডিজিজ, কার্পাল টানেল একটা ডিজিজ তৈরি হবে। তারপর আছে কি দেখেন, বলতেছি যে ট্রিগার ফিঙ্গার থাম, এটা একটা ডিজিজ। লিমিটেড জয়েন্ট মোবিলিটি, তার জয়েন্ট নড়াচড়া করতে কম পাবে। ওয়াস্টিং অফ মাসেল, স্মল মাসেলগুলো সে কম নড়াচড়া করতে পারবে, ঠিক আছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, সেন্সরি অ্যাবনর্মালিটি, দেখা যায় যে হাতে হচ্ছে সেই হাতটা কি হবে, তার সেন্সরি পরিমাণ কমে যাবে, একটাতে বেশি আছে একটাতে কম আছে, আপনার টাচ করলে সে বুঝতে পারবে না। তারপর কি বোলোসিস। বোলোসিস এক ধরনের স্কিন ডিজিজ, যেখানে ফুসকার মতো পড়ে এখন সেখানে রেডনেস হয়ে সেখানে একটা ধরনের অ্যাবসেস তৈরি করে। তারপরে পিগমেন্টেশন, লাল লাল সারা শরীরে দাগ হতে পারে, গ্র্যানুলোমা, হ্যাঁ, এটা একটা স্কিন ডিজিজ। তারপরে আরেকটা আছে কি আপনার বলতেছে কি, দেখাচ্ছি আপনাদের, এখানে এই ছবিটা নাই, ভিটিলিগু। ভিটিলিগু আসলে সাধারণত এটাও একটা আপনার স্কিন ডিজিজ। ভিটিলিগুটা হলো যে শরীরে দেখবেন যে অনেকে সাদা সাদা দাগ হয়, সেটা আর কখনো আপনার ভালো হয় না, ঠিক আছে। মেলানিন, হ্যাঁ, লেক অফ মেলানিনের অভাবে যদি কখনো হয় তাহলে সেটা ভিটিলিগু। এটা সাধারণত দেখেন সাদা সাদা দেখবেন বলা, অনেকেরই হয়তো বা চোখে পড়বে যে একটা হলো যে কুষ্ঠরোগ, সেটা না, কিন্তু এটা কিন্তু সাদা সাদা সারা শরীরেই থাকবে, কিন্তু কোনো ধরনের ক্ষতি করবে না শরীরকে, ঠিক আছে, দেখতে অসুন্দর লাগবে, এই আর কি। তারপরে যেটা আমরা পড়েছিলাম ড্রুপটিনেস, আমরা ছবি দেখালাম। তারপর আসবো কি কার্পাল টানেল সিনড্রোম,
এখন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার থাকবে একজিলার। দেখেন ক্যারোটিড ব্রুইড থাকবে। ক্যারোটিড ব্রুইডে সাধারণত ক্যারোটিড ব্রুইডটা এটাও একটা ডিজিজ বা সিমটম বলতে পারেন আপনি। ক্যারোটিড ব্রুইডটা হলো যে আমাদের ক্যারোটিড ভাস্কুলার যে আছে সেখানে ইউজুয়ালি স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা দেখি তাহলে সেখানে কি এই যে ক্যারোটিড আর্টারি সেখানে কি হয়ে যায় নন লুমিনাল ব্লাড ফ্লো থ্রু দ্য স্টেনোটিক এরিয়া। তাহলে কি সেখানে একটা নন লুমিনাল ব্লাড ফ্লো দেখা যাবে। সেখানে যদি আপনি দেখেন ক্যারোটিড পালসে সেখানে পালসেশন তো পাওয়াই যাবে, সেখানে অ্যাবনরমাল সাউন্ড ডেভেলপ করবে। তারপর হচ্ছে কি থাইরয়েড এনলার্জমেন্ট, আস্তে আস্তে থাইরয়েডটা বড় হয়ে যাবে। হেড, তারপর হচ্ছে এক্সোথেলমা, ঠিক আছে, যেটা আমরা আগে ছবি দেখিয়েছি, মানে এক্সেসিভ লিপিড প্রোফাইলের কারণে অনেক সময় দেখা যায় হয়ে থাকে। দেখেন যে আমরা ছবি দিয়েছি যেটা আপনার কি হয়েছে, চোখের উপর দিয়ে কি হবে সাদা সাদা কোনো একটা অংশের মতো দেখা, এক্সট্রা অংশ তৈরি হবে। তারপরে আছে কি আপনার যে কেনিয়াল নার্ভ পেলসি, কেনিয়ার নার্ভগুলো কি হয়ে যাবে, অবস্ট্রাকশন হয়ে যাবে এবং অথবা তার সেই অ্যাক্টিভিটি কমে যাবে, সেটার কারণে হতে পারে। পিটোসিস, হবে পিটোসিসের ছবি আমরা দিয়েছি। দেখেন আমাদের যে পিটোসিস যে বিফোর অ্যান্ড আফটার, হ্যাঁ পিটোসিস আগে ছিল যে কিরকম আর এখন কেমন, কিন্তু তার চোখটা মুভমেন্ট যেটা আছে নর্মাল থেকে সে অ্যাবনর্মাল একটা মুভ হয়ে যাবে। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এটা একটা ডিজিজ, এটা অনেক বিস্তারিত পড়া লাগে, তো সে আমরা পরে জানবো। রিডিউস ভিজুয়াল অ্যাকুইটি মানে কি, সে দেখতে চোখে দেখবে কম। লেন্স অপাসিটি, ক্যাটারেক্ট তৈরি হবে, লেন্সে হবে ফান্ডোস্কোপিক হবে। তারপর ড্রাগ ইনজেকশন সাইট, তারপর হচ্ছে লিম্ফোডিস্ট্রফি, অনেক সময় দেখা যায় কি ড্রাগ রিঅ্যাকশনের কারণে হতে থাকে এটা। তারপর অ্যাবনর্মাল অ্যাবডোমিনাম আসবে হেপাটোমেগালি, মানে কি লিভারটা বড় হয়ে যাবে, লেগে থাকবে মাসেল ওয়াস্টিং, আলসার, তারপর সেন্সরি অ্যাবনর্মালিটি, হেয়ার লস, টেন্ডন রিফ্লেক্স ইত্যাদি।